আমরা যখন একটা রাজনৈতিক দলের মূল আদর্শ, চেতনা, তার ট্র্যাক রেকর্ডগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা আসলে কি দেখতে পাই? শিববীর সাহেব যেমন বললেন, জার্মানির ফ্যাসিবাদী নাৎসি বাহিনীর যেই উদাহরণগুলি উনি দিলেন, আসলে চালনি বলে সুই তোর পেছনে ফুটো। আওয়ামী লীগের আপনি গণহত্যা নিয়ে কথা বলছেন, জামাতের পক্ষে দাঁড়িয়ে যে পুরো দেশের বিরুদ্ধে যেই দল দাঁড়িয়ে গিয়েছিল এবং তাদের যে 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ দলিলে আছে যে সিভিল আর্ম ফোর্স, এই আলবদর, রাজাকার, আল শামস, তারা যখন বাংলাদেশে এইভাবে রাজনীতি করতে পারছে, শুধু রাজনীতিই করছে না, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বসে গেছে, সেইখানে তারা নাচি করছে। আপনি চিন্তা করুন অবস্থা। এবং তাদের মুখে একবারও আমরা শুনি না যে হামের টিকা না দেওয়ার কারণে 1000 শিশু হত্যা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে 1400 জাতিসংঘের হিসাব অনুযায়ী যদি গণ অভ্যুত্থানে নিহত হয়ে থাকে, তার তো কাছাকাছি পৌঁছে গেছে না হামের টিকা না দেওয়ার ক্ষেত্রে। সেখানে একটি শব্দ আপনি শুনবেন না। আপনি দুর্নীতি 17 বছরে আওয়ামী লীগ যা করেছে, 18 মাসে তো অন্তর্বর্তীকালীন সরকার তো ছুঁয়ে ফেলেছে সেখানে দুর্নীতি। কোনো শ্বেতপত্রের কথা কিন্তু আপনি শুনবেন না জামাত এনসিপির কাছ থেকে। কারণটা কি? কারণ তাদেরকে প্রতিষ্ঠিত করে গেছে সমাজে এই অন্তর্বর্তী সরকার এবং একটি শূন্যস্থান তৈরি করে গেছে। এই জোরপূর্বক শূন্যস্থান তৈরি করাটার ক্ষেত্রেই আমরা মনোযোগ দিতে বলছি। অর্থাৎ আপনি রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আরও ভালো রাজনীতি আপনাকে দিতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ দুঃশাসন করেছে, স্বৈরাচারে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে সব দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে জীবন দিয়ে সেটাকে প্রতিহত করেছে এবং সেই জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। সেই সুযোগে রাজাকারদের প্রতিষ্ঠিত করবার জন্য নয়। যেই আন্দোলন ছিল সেই আন্দোলনে নাহিদ ইসলামের কণ্ঠে আমরা শুনেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সেই সময়ে 24-এর গণ অভ্যুত্থানে একটি বারো মুক্তিযুদ্ধের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পর্কে কোনো কটূক্তি আমরা শুনি নাই। যেমনটি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়ার সারা জীবনে বঙ্গবন্ধুর কোনো কিছু নিয়ে আমরা কটূক্তি শুনি নাই। এই রাষ্ট্রীয় একটা রাজনৈতিক শিষ্টাচার তো আমাদের সমাজে ছিল, সেটা হঠাৎ করে এরকম আজে বাজে গালিগালাতে পরিণত কারা করলো? এই ইনকিলাব মঞ্চ। আপনি মনে করুন এই হাদি, তার যে কথাবার্তা নিয়ে কি আছে, কি সেই সমস্ত অশালীন শব্দ এখানে বলাই যাবে না, তাকে নিয়ে জাতীয় কবির গোরস্থানে দাফন করে ফেলা হলো। অর্থাৎ আমাদের যে একটা পরম্পরা, রাজনৈতিক ঐতিহ্য, আমাদের যেই দীর্ঘদিনের এক ধরনের সহিষ্ণু সমাজ, সব কিছুকে ভেঙে ফেলতে হবে। একটা নতুন শব্দ শোনা যায়, জুলাই যোদ্ধা। আপনি চিন্তা করুন, মুক্তি যোদ্ধাকেও ছোট করতে হবে জুলাই যোদ্ধা বলে। জুলাই যোদ্ধার ব্যাপারটা কি? এটা তো আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন এবং সেই কোটা বিরোধী আন্দোলনে যখন আবু সাইদ মারা গেল এবং তৎকালীন প্রধানমন্ত্রী বললেন চাকরি কে পাবে, রাজাকারের নাতিরা পাবে না মুক্তিযোদ্ধার, এই একটা ট্রিগার্ড এবং রোকেয়া হলের হাজার হাজার ছাত্রীরা নেমে এলো। সেটা ছিল 16ই জুলাই 2024। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 36 দিনের আন্দোলন। এই আন্দোলন আপনি কি জুলাই যোদ্ধায় পরিণত করে দিল সকলকে? এবং আপনি একটা কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যখন একটি সরকার এলো অন্তর্বর্তীকালীন সরকার, আপনি 18 মাসে কখনো এই একটি চাকরি নিয়ে কথা শুনেছেন? ইউনূস সাহেব একটি বার বলেছেন ছাত্ররা, বাবারা তোমরা পড়তে যাও, তোমরা নিজেদেরকে তৈরি করো, তোমরা রাষ্ট্রীয় দায়িত্ব নেবার জন্য নিজেদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তোলো? না, তিনি বলেছেন ছাত্ররাই তো হবে শিক্ষামন্ত্রী, ছাত্ররাই তো হবে ক্ষমতার অংশীদার। এর আগে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই, মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা রক্তাক্ত অধ্যায় আমরা পার হয়ে আসি নাই। তখনকার তরুণ ছাত্ররা কি ক্ষমতার অংশীভাগ চেয়েছিল? হঠাৎ করে এইখানে কেন অংশীভাগ চাইতে হলো? এবং তাদের হাত ধরে কেন যারা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদেরকে পুনর্বাসন করা হলো এবং মূল আক্রমণের বস্তু হয়ে উঠলো মুক্তিযুদ্ধ? আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে বা মুখোশ হিসেবে ব্যবহার করে থাকে, সেটা মুক্তিযুদ্ধের দোষ নয়, সেটা আওয়ামী লীগের দোষ।